নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। এটি বোনাস পর্ব। ওড়না ঠিক করে ওপরে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুই বোনের। প্রিয়স্মিতাকে দেখে কয়েক পলক হয়ে দাঁড়িয়ে থাকলো প্রিয়তা। তার হেয়ার কাট, স্টাইল, ড্রেস আপ দেখে ভিড়মি খাওয়ার উপক্রম। তবে তার অবাক দৃষ্টিকে মোটেও পাত্তা দিল না প্রিয়স্মিতা। ডাইনিংয়ের ওপর থেকে গ্লাস তুলে পানি ঢালতে লাগলো। প্রিয়তা এখনও তাকিয়ে আছে। প্রিয়স্মিতার পরনে একটা সিম্পল ব্ল্যাক জিন্স আর চেক শার্ট, আবার ছেলেদের মতো শার্টের হাতা গুটিয়ে কোণে পর্যন্ত। বুকে ওটা নেই, যদিও খারাপ দেখাচ্ছে না, অ্যাজ ইউজুয়াল প্রিয়স্মিতাকে যেমন দেখায়। বোনের রিয়াকশন দেখে মুখে বিরক্তির চিহ্ন ফুটিয়ে তুলল প্রিয়স্মিতা। প্রিয়তা আরও লক্ষ্য করলো প্রিয়স্মিতার চুলগুলো এখন আর আগের মতো ঘন আর লম্বা নেই। হাঁটুর নিচে থাকা চুলের লেন্থ এখন কাঁধের নিচ অবধি। এত সুন্দর চুলগুলো এখন আর নেই ভেবেই চোখে পানি চলে এলো প্রিয়তার। প্রিয়স্মিতা ভুরু বাঁকিয়ে জানতে চাইল, কি কাঁদছিস কেন? তুই চুল কেটে ফেলেছিস? হ্যাঁ। কেন? আই ডোন্ট লাইক লং হেয়ার। সত্যি বলতে লম্বা চুল আমার বরাবরই অপছন্দের। সব দিকে পেঁচিয়ে যায়, বিরক্ত লাগে। এতদিনে এটাকে বড় করেছিলাম, দরকার ছিল, এখন এটা দরকার ফুরিয়েছে। তাহলে শুধু শুধু বোঝা কেন বয়ে বেড়াবো? আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি সেলফ কমফোর্ট। কি? হ্যাঁ, এখন ভীষণ আরাম লাগছে। বিশ্বাস কর, এতদিনে মনে হচ্ছে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। নিজের মধ্যে সেই আগের সত্তা ফিল করতে পারছি। না হলে সারাদিন সং সেজে ঢং করতে ভালো লাগে। তুমি কি এতদিন অভিনয় করতে আপু? এতদিনে একটু বুঝিসনি? ছি ছি ছি, বড় নাদান রে বোন তুই। এখন এসব ইস্যু ছাড়, এসব নিয়ে মাথা ঘামিয়ে শুধু পেরেশান হোস না। এগুলো তুই বুঝবি না। বাই দ্য ওয়ে, লং হেয়ার কাটিং করা অনেক টাকা। এত বড় বড় চুল দিয়ে কি করবি তুই? চাইলে তোর চুলও 2 হাত কেটে ছোট করে দিতে পারি। রিল্যাক্স ফিল করবি তখন। আজকে উঠে সাথে সাথেই প্রিয়তার জবাব, দরকার নেই আপু, তোমার চুলের দরকার নেই। নাও থাকতে পারি, কিন্তু আমার চুলের দরকার আছে। আমার এই চুলগুলো আমার প্রণয় ভাইয়ের অনেক প্রিয়। এগুলোতে জীবন থাকতেও কাছে লাগাবো না। দুই বোনের কথার মধ্যে উপস্থিত হলেন অনন্যা বেগম। মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নাক সিটকে বললেন, ছি ছি, এগুলো কি পড়েছিস? বাড়ি ভর্তি মেহমান, লোকে কি বলবে? নাক কাটবি নাকি? হু কেয়ার্স? কে কি পড়বে না পড়বে সেটা তার নিজস্ব স্বাধীনতা। যে যেটা পড়ে কমফোর্টেবল, আমি এটাতেই ঠিক আছি। এই বাড়িতে স্বাধীনতার থেকে শালীনতা বেশি প্রাধান্য দেওয়া হয়। যাও গিয়ে 3 পিস কামিজ কিছু একটা পরে আসো। প্রিয়স্মিতার পরিষ্কার জবাব, দুঃখিত, আমি যথেষ্ট শালীন অবস্থাতেই আছি। এসব অভিনয় আমার দ্বারা আর সম্ভব হবে না। মেয়ের চ্যাটার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল অনন্যা বেগমের। মুখ গম্ভীর করে বললেন, এভাবে কথা বলছো কেন? সুন্দর করে ভদ্রভাবে কথা বলা যায় না? প্রিয়স্মিতার পরিষ্কার জবাব, কীভাবে কথা বলবো আম্মু? ভয়েস তো ফিল্টার লাগানো যায় না। আচ্ছা, তাহলে কিভাবে কথা বলে? ও তো পুরো তোর মতোই দেখতে, তারপরে ও কেমন, তুমি আচরণ। এখানে তারপরে ও কেমন আর তুমি কেমন, আচার আচরণে এত অমিল কেন তোদের? তুলনা টানতেই প্রিয়স্মিতার ইগোতে হার্ট হলো। তীক্ষ্ণ আওয়াজে প্রতিবাদ করে বলল, কারণ আমি আমার মতো, আমার কেউ অন্য কাউকে কপি করা যাবে, কিন্তু আমি কেউ অন্য কারো মতো হতে যাব। আমার নিজস্ব স্বাধীনতা রয়েছে, আমি নিজস্বতা বজায় রাখি। অনন্যা বেগম আরও কিছু বলতে নিচ্ছিলেন, তখনই তাড়া দিল তরি, বড়ভাবি মেজোভাবে ডাকছে। প্রিয়তা আর কিছু না শুনে দৌড়ে চলে গেল ডালের গামলা নিয়ে। সবাইকে মাছ কুটতে দেখে হাত নিষ্পিস করছে প্রিয়তার, কিন্তু জ্যান্ত মাছগুলো এভাবে কাটতে দেখে ভীষণ মায়াও লাগছে। কেমন ছটফট করছে মাছগুলো। প্রিয়তার মুখ ছোট করে অনুশ্রী বেগমের উদ্দেশ্যে বলল, বড় আম্মু, মাছগুলো মারার পর কাটলে হয় না? তোর দাবি শুনতে লাগলে তো একদম মাছগুলোকে আবার পানিতে ছাড়তে হয়। তাই যা হচ্ছে চুপচাপ দেখা যা। নরম মনটা ব্যতীত হলো প্রিয়তার। সে অন্য পাশের বড় মাছগুলোর দিকে তাকালো। ওগুলো মৃত। সে ওই দিকে এগিয়ে এগিয়ে নিতেই অনন্যা বেগম হুঁশিয়ার দিলেন, একদম মাছে হাত দেবি না। বারণ সুরে প্রিয়তার মুখটা কাদো কাদো হয়ে এলো। মায়ের পাশে দাঁড়িয়ে অনুনয় করে বলল, একটা কাটি। অনন্যা বেগম নাক করলেন না। এর আগে ডালা থেকে একটা মাছ ফেলে ধরে নিয়েছে প্রিয়তা। অনন্যা বেগম হুঁশিয়ারি দিয়ে বললেন, ওটা ছাড়, ওটা মাগুর মাছ, হুল ফোটালে ব্যথায় মরে যাবি। উনি কথা শেষ করতে পারলেন না। দেখতে দেখতে চিৎকার করে উঠল প্রিয়তা।
অসাবধানতায় বশত হাতের বুড়ো আঙুলটা ক্যাচ করে কেটে গেল মাগুর মাছের হুলে। মাগুর মাছ শরীরের জন্য উপকারী হলেও তার হুল সর্বদাই বিষাক্ত। ব্যথায় প্রিয়তার চোখে পানি চলে এলো, ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে লাগলো মেঝেতে। ঠোঁট কামড়ে বিশ্বের জ্বালা হজম করে নেওয়ার প্রয়াস করলো প্রিয়তা। অনন্যা বেগমকে কিছু বলতে না দিয়ে ছুটে গেল চলে। প্রিয়তাকে ছুটে চলে যেতে দেখে অনুশ্রী বেগম শুধালেন, কি হয়েছে? উপস্থিত মহিলাদের একজন বলল, মাগুর মাছের শিঙে কাটা খেয়েছে, কি যে ব্যথা হইবে এখন। প্রিয়তা অনুশ্রী বেগমের চিন্তিত হলেন। এত এত কাজ ফেলে এখন তো আর মেয়েটার পেছনে ঘোরা সম্ভব নয়। উফ, আমার হয়েছে যত জ্বালা। অন্য 3 বউকে মোটামুটি সংসারী বানাতে গেলেও এই মেয়েটাকে সে কীভাবে সংসারী বানাবে ভেবে পায় না। অনুশ্রী বেগম চলে গেলেন। অনন্যা বেগম ভাবলেন মেয়ের পিছু পিছু যাবেন। তবে তার আগে রান্নাঘর থেকে ডেকে উঠল ইনায়া, আম্মু একটু শুনুন। অনন্যা বেগম প্রথমে দ্রুত রান্নাঘরের দিকে গেলেন। বাড়ির দক্ষিণ দিকের বারান্দায় বসে নির্ঝয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, সময়ের সাথে সাথে ব্যথাও হু হু করে বাড়ছে। রক্ত এখনও এক ফোঁটা করে পড়েই যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ কোথা থেকে যেন হন্তদন্ত পায়ে ছুটে এলো প্রণয়। প্রিয়তাকে বারান্দার কোণে ঘেঁষে বসে থাকতে দেখে অস্থির কণ্ঠে ডাকলো, জান। হঠাৎ প্রণয়ের গলা শুনে কেঁপে উঠল প্রিয়তা। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ধরা পড়তে রক্ষা নেই। হাসি মুখে ফুটিয়ে ফিরে তাকালো প্রিয়তা। লম্বা লম্বা পা ফেলে 2-3 কদমের কাছে চলে এলো প্রণয়। প্রিয়তার চোখ মুখ ধরে দেখতে দেখতে ব্যথিত কণ্ঠে বলল, কোথায় ব্যথা পেয়েছিস? প্রিয়তা একটু ভয় পেল। প্রণয় ভাইয়ের তো জানার কথা নয়। সে ভীত গোপন করে বলল, কি বলছেন? কথা ঘোরাবি না, দেখা আমায়, কোথায় ব্যথা পেয়েছিস? প্রণয়ের অস্থিরতা দেখে আর সত্য গোপন করার সাহস হলো না প্রিয়তার। এখানে বলে বুড়ো আঙুলটা তুলে ধরল প্রিয়তা। রক্তমাখা আঙুলটা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল প্রণয়ের। তার আন্দাজটা তাহলে মিথ্যে নয়। প্রণয় দ্রুত রক্তমাখা আঙুলটা মুখে পড়ে নিল। সামান্য কাঁপল প্রিয়তা। অবাক কণ্ঠে জানতে চাইল, আপনাকে কে বললো আমি ব্যথা পেয়েছি? কেউ না। তাহলে কেমন করে জানলেন? জানি না, বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করছিল। এই ব্যথা তখনই হয় যখন তুই কষ্ট পাস বা কাঁদিস। আমি টের পাই তখন। অস্থির লাগে আমার, নিঃশ্বাস নিতে পারি না। তাহলে বল, আমি বুঝবো না? প্রণয়ের চোখে ছলছল করছে প্রাণী। প্রিয়তা টুল থেকে নেমে প্রণয়ের কোলে বসলো। 2 হাতে গলা জড়িয়ে বুকে মাথায় দিয়ে বলল, আই এম সরি জান। রাখ তোর সরি তোর কাছে। আমার জানকে ব্যথা দিয়েছিস কিভাবে? সত্যি করে বলতো। মাগুর মাছের কাটায়। কি? এই কথাটা বলতে তোর একটু ভয় করছে না? মন চাচ্ছে থাপড়ে ব্রেন নড়িয়ে দিতে। মারুন? হ্যাঁ, এরপর আমার কলিজাটা পুরো ছাই হোক। মন কি চাচ্ছে বলতো? কি চাচ্ছে? আদর করতে? মারতে মন চাচ্ছে। পারবেন? খুব ভালো মতোই জানিস পারবো না, তাই না? আর পারবো না বলেই বুঝি সবসময় এমন করে আমার অন্তরে আঘাত করিস, আমার দুর্বলতাকে কষ্ট দিস। কষ্ট দেওয়ার বিনিময়ে যদি এত ভালোবাসা পাই, তাহলে পৃথিবীর সকল কষ্ট আপনার হোক। খুব স্বার্থপর তুই, শুধু আপনার বেলায়। হয়েছে, চল মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেব। লাগবে না, শুধু আপনি থাকুন। মাইনা পাখি। ড্রয়িং রুমের কার্পেটে হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে অভিরাজ। তার কান্নার তীব্রতায় উপস্থিত সব পুরুষের কানে তালা পড়ার উপক্রম। কারো কারো মুখে মায়া, আবার কারো কারো মুখে ঘোর বিরক্তি। অভিরাজের সামনে মুন্সি বসে ক্ষুরধার দিচ্ছেন। এই দৃশ্য দেখে আরও জোরে গলা ফাটিয়ে কাঁদছে অভিরাজ। তার 2 হাত পা শক্ত করে চেপে ধরে আছে অরণ্য তন্ময় রাজপ্রেম। তন্ময়ের বিরাট ভালো লাগছে ভাইপোকে এমন হেনস্থা হতে দেখে। এমন একটা দিন তো তার জীবনে এসেছিল, ঠিক এখানেই পড়ে গড়াগড়ি দিয়ে কেটেছিল, কিন্তু কেউ শোনেনি। সেদিন সবাই মজা দেখেছে, আজ সেও দেখবে। চোখ মুখে ঝুলছে তার শয়তানি হাসি। সে অভিরাজের কানের কাছে ঠোঁট নিয়ে আস্তে করে বলল, ইনানিল্লা বড় মাই সান, আজ তোমার পাখি কেটে সবাইকে বিরিয়ানি খাইয়ে খাওয়ানো হবে। এই যে দেখছো এত মানুষ, সবাই তো বিরিয়ানি খেতে এসেছে। তন্ময়ের কথায় আরও ভয় পেয়ে গেল অভিরাজ। চিৎকার দিয়ে কেঁদে উঠল। হেঁচকি তুলে বলল, এই চাচ্চু, আমার এত ছোট একটা পাখি খেয়ে সবার কি পেট ভরবে? ওদের চলে যেতে বলো। মাই সন, পাখি তো তোমার কাটা পড়বেই। মুন্সি প্যান্টে টান দিয়ে খুলে দিতে দাঁত দিয়ে কামড়ে ধরল অভিরাজ। তার কান্নার ছটফটানি দেখে সকলেই মনে মনে ব্যথিত হচ্ছে।
নাতির কান্না শুনে দাদারা ছুটে এলেন। নাতিকে মুড়ি মাথায় মতো কচলাতে দেখে ছেলেদের ধমকে উঠলেন সাদমান শিকদার। এভাবে কেউ ধরে? সরো তোমরা, বলে অভিরাজকে কোলে নিলেন সাদমান। অভিরাজ বড় দাদার পাঞ্জাবি খামচে ধরে হেঁচকি তুলে বলল, ওরা নাকি আমার পাখি উড়িয়ে দেবে দাদা যান। সাদমান শিকদার কৌতূহলপূর্ণ গলায় হেসে ফেললেন। আরে না, পাখি থেকে সামনে একটা অপ্রয়োজনীয় পালক ছেড়ে ফেলা হবে। মনে হয় রাখবি নাতি। পুরুষ মানুষের একটা মনে, এখানে না ভুল বোধহয় কিছু লেখা আছে, অন্য কিছু হতো, এটা বোধহয় এরকমই হতো। একটা কথা মনে রাখবি নাতি, পুরুষ মানুষের জীবনে এই ত্যাগ, অহংকার, পুরুষ মানুষ হতে হবে তো। আমার ত্যাগ করা লাগবে না দাদা যান, আমার এমনই থাকুক। আস্তাগফিরুল্লাহ, এই কালে ত্যাগ না করলে ওই কালে কেটে মরতে হবে। কেন? সাদমান শিকদার ছেলের দিকে তাকালেন। ওনার বদমাইশ ছেলেগুলো এদিক ওদিকে তাকে মিটি মিটি হাসছে। সাদমান শিকদার নাতির কানে কানে বললেন, পরে বিয়ে করতে পারবি না ভাই। অভিরাজ আবার প্রশ্ন করার আগেই ধরনী কাঁপিয়ে চিৎকার করে উঠল। মুন্সি এক হাতে খুর আর এক হাতে অভিরাজের পাখি দুই টুকরো নিয়ে পান খাওয়া দাঁতে হেসে বলল, আলহামদুলিল্লাহ শিকদার সাহেব, আপনার নাতি হালাল হয়ে গেছে। চাইলে কাইল একখানা মাইয়া দেখে বিয়ে পড়াইয়া দেবেন। সাদমান শিকদার খুশি হয়ে পকেট থেকে কচকচে 500 টাকার বান্ডিল বের করে মুন্সির হাতে দিয়ে দিলেন। অভিরাজ দাদাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুরু করেছে। অভিরাজ সাদমান শিকদার তন্ময়কে বলল, আমার বিছানায় ওর জন্য লুঙ্গি এনে রাখা রয়েছে, আয় নিয়ে আয় তো বাবা। তন্ময় চলে গেল। অভিরাজের চিৎকার কানের সাথে সাথে প্রণয়ের মুখে লুকিয়ে ফেলেছে প্রিয়তা। তার হৃদস্পন্দনটা স্বাভাবিক তুলনায় একটু জোরে ধুফো করছে। তারা দুজনেই দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। প্রণয় কানের কাছে ঠোঁট চেপে বলল, শেষ, চোখ খোল। প্রিয়তা অসম্মতি জানিয়ে বুকের আরও গভীরে মুখ লুকালো। তার শরীর কাঁপছে মৃদু ছন্দে। তোকে বারণ করেছিলাম এখানে আসতে, শুধু যে ধরলি কেন? এমন দিন তো সব পুরুষের জীবনই আসে। প্রিয়তা কাঁপাকাঁপি সামলে সোজা হয়ে দাঁড়ালো। আপনারও এসেছিল? কেন, তুই দেখিসনি? প্রিয়তা আশ্চর্য হয়ে বলল, যা বাবা, আমি দেখব কিভাবে? তখন কি আমি ছিলাম নাকি? বোকা মেয়ে, তুই এক্সাম দিতে কেন দেখবি? তুই তো দুরান্ত রেজাল্ট দেখেছিস। মানে? জবাব দিল না প্রণয়। ঠোঁট কামড়ে ক্রুদ্র হাসলো। তার চোখে মুখে দুষ্টুমি খেলে গেল। প্রণয়ের চোখের দিকে তাকাতেই সবটা বুঝে গেল প্রিয়তা। লজ্জায় কান গরম হয়ে উঠল। বুকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে নিয়ে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ। প্রণয় পেছন থেকে কোমরটা জড়িয়ে ধরে পাশে দেওয়ালে চেপে ধরল। তুই চাইলে আজকে আবার লাইভ দেখতে পারিস জান, তোর জন্য না হয় এই বুড়ো বয়সে আরেকবার সয়ে নেব। তবে এবার যদি কাটা পড়ে, তবে তোর ভাগ থেকে লাভের অংশটা কাটা পড়বে। সরুন অসভ্য লোক, আপনার মুখে শুধু নষ্ট কথাবার্তা। আর আমার সাথে এই নষ্ট খেলাতে মেতে উঠতে লজ্জার কাজ করে না তখন? প্রিয়তা ঠোঁটের উপর হাত রেখে মুখ চেপে ধরল। চুপ করুন। দৃষ্টি মিলল, ঘটল তাদের। কারো পায়ের শব্দ কানে বাজতেই আতঙ্কিত হলো প্রিয়তা। ছাড়ুন, প্লিজ ছাড়ুন। প্রণয় ছাড়ল না। অসহায় চোখ দুটি দৃষ্টি রেখে বাহাতে নরম গলায় এটে আলতো করে স্লাইড করল। ছাড়বো? আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি? কিস মি বেবি গার্ল। প্রিয়তার চোখ মুখ আরও অসহায় হয়ে এলো। জুতোর শব্দটা এখন আরও কাছে থেকে আসছে। প্রিয়তা লজ্জায় চোখ বন্ধ করতেই তাকে সরিয়ে দেওয়ালে সিটিয়ে দিয়ে নিজের থেকে আড়াল করলো প্রণয়। আবারও দেওয়ালের সাথে চেপে ধরল। জায়গায় সংকীর্ণ সিঁড়ির মাথা লেগে যাচ্ছে প্রণয়ের। হাত দুটো প্রিয়তা দুই পাশে দেওয়ালে রেখে সাপোর্ট দিল। তার নিষেধুর চোখ দুটো যেন গিলে খাচ্ছে প্রিয়তাকে। প্রণয় উন্মাদের ন্যায় মুখ ডুবালো গ্রীবাদেশে। কামিজের নিচে হাত ঢুকিয়ে জড়ানো গলায় বলল, কিসমি জান। তার চোখ দুটো ঘোলাতে হাত দুটো বেসামাল। প্রিয়তা আশেপাশে তাকালো। জান। প্রণয়কে আর কিছু বলতে দিল না প্রিয়তা। বুকের খাঁজ অবধি পৌঁছে যাওয়া মাথা তুলে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। উন্মুক্ত কোমরে বাঁধা হাতের বাঁধন আরও শক্ত করল প্রণয়। প্রণয়ের দুই গালে হাত রেখে পাগলের মতো লাফকিস করছে প্রিয়তা। না ছুলে নেই, কিন্তু একবার ছুঁয়ে ফেলে নিজেকে বড্ড উন্মাদ লাগে তার। অঙ্গে শিরায় রক্তের অণুতে কি বিষ ঢেলে দেয় লোকটা। সুখের তাড়নায় পিঠ খামচে ধরে চোখ বন্ধ করে ফেলেছে প্রিয়তা। সিঁড়ির ওপর দিয়ে অবিরাম মানুষ চলাচল করছে। আর নিচে শিকদার বাড়ির অনুষ্ঠান
সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আরিকা দিয়ে প্রীতমের মায়ের নামকরণ করা হলো অহনা, এখানে মায়ের হবে না মেয়ের হবে, আকিকা দিয়ে প্রীতমের মেয়ের নামকরণ করা হলো অহনা শিকদার স্নেহা। আদরে যত্নে ভালোবাসায় খুনসুটিতে স্বপ্নের মতো কাটছিল জোড়া শালিকের জীবন। তবে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সুখের দিনগুলো বেশি দিন সইল না তাদের কপালে। আমার জীবনে কালবৈশাখীর ঝড় উঠল। হ্যাঁ, আমার জীবনের সাথে এই লাইনটা খুব যায়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এখন দেখা যাক এই অভাগাটাকে। আসছি, আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।